প্রত্যেকে হেডিং করো জিওগ্রাফির আজকের টপিক ভারতের খনিজ সম্পদ। দেখো, এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ আর প্রচুর ইনফরমেশনের ওপর ডিপেন্ড করে কিন্তু এই চ্যাপ্টার এগোবে। আমাদের প্রত্যেকটা খনিজ সম্পর্কে জানতে হবে কোথায় পাওয়া যায়, স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, কেন ওয়েস্ট বেঙ্গলের অনেক কিছু পরীক্ষার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোন খনিজ পাওয়া যায় সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, প্রথমেই যদি আমরা ভারতের খনিজগুলোকে বা যে কোনো খনিজকে শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশান করি তাহলে কি হতে পারে? তাহলে মাঝখানে একটা হেডিং করো খনিজ বলে। খনিজকে মোটামুটি দুটোভাবে ভাগ করা যায়। একটা লেখো, ঠিক ডায়াগ্রামিক্যালি ছক করে লেখো, একটা ধাতব খনিজ আর একটা অধাতব খনিজ। ধাতব খনিজ, অধাতব খনিজ। ধাতব খনিজ আবার তিনটে ভাবে ভাগ করা যায়। একটু ভালো করে ফ্রেশ করে লিখে নাও। এক নম্বর লৌহবর্গীয়, লৌহবর্গীয়। দু নম্বর লৌহ সংকর। তিন নম্বর লেখো লৌহ বর্জিত। তিনটে লিখেছ, খুব গুরুত্বপূর্ণ। লৌহবর্গীয়, লৌহ সংকর, লৌহ বর্জিত। অসুবিধা নেই। এবার অধাতবর আবার মোটামুটি চারটে ভাগ করা যায়। তিনটে না চারটে ভাগ করতে পারি। কী কীভাবে ভাগ করা যায়? একটা খনিজ জ্বালানি, খনিজ জ্বালানি। দু নম্বর গৃহ নির্মাণ সংক্রান্ত, গৃহ নির্মাণ সংক্রান্ত, ভালো করে নোট ডাউন করবে, ইম্পর্ট্যান্ট। তিন নম্বর লিখে রাখো রাসায়নিক শিল্প, রাসায়নিক শিল্প। চার নম্বর লিখে রাখো মিসলেনিয়াস বা অন্যান্য বা বিবিধ, যেটা ইচ্ছা। ঠিক আছে, এবার আমরা প্রত্যেকটা খনিজের রেসপেক্টে শ্রেণীবিভাগ করলাম। প্রথমে ধাতব, অধাতব, তাকে প্রত্যেকটা একে একে ধাতবকে তিনটে বিভাগ করলাম, অধাতবকে চারটে। এবার আমাদের কিছু এক্সাম্পল পড়া দরকার। লৌহবর্গীয় যে খনিজ, এর এক্সাম্পল কি? সাধারণ আকরিক লোহা। নোট ডাউন করো, আকরিক লোহা। ওকে। লৌহ সংকর, লৌহ সংকরের এক্সাম্পল কি? লিখে রাখো ম্যাঙ্গানিজ, নিকেল প্রভৃতি। ম্যাঙ্গানিজ, নিকেল, এই দুটো আমাদের লৌহ সংকর। লৌহ বর্জিত বলতে কোনগুলো? যার মধ্যে লোহার আকরিক বা লোহার কোনোরূপ অংশ নেই। যেমন জানা উচিত প্রত্যেকের কপার বা তামা, টিন, দস্তা বা জিঙ্ক, সোনা, রূপো, অ্যালুমিনিয়াম। আমি সংকেত হিসাবে লেখালাম, প্রত্যেকে সংকেত নোট ডাউন করো। সংকেত না জানলে আমাকে জেনে নিও। কপার, এসএন মানে টিন, জেডএন মানে জিঙ্ক, এইউ মানে সোনা, এজি মানে সিলভার, এএল মানে অ্যালুমিনিয়াম। অস্পষ্ট লাগছে? বাকিরা? আমার নেট কিন্তু ঠিক আছে। একবার একবার লেফট করে জয়েন করো, যাদের যাদের সমস্যা হচ্ছে একবার লেফট করে জয়েন করো। ওকে ওকে, দেখো এবার চলো খনিজ জ্বালানি। জ্বালানি বলতে কোনগুলো? যেগুলো খনিজ কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তার এক্সাম্পল কি? কয়লা, খনিজ তেল, কয়লা, খনিজ তেল, গ্যাস। ওকে, কয়লা, খনিজ তেল, গ্যাস। এরপরে গৃহ নির্মাণ সংক্রান্ত, ভালো করে শুনবে, গৃহ নির্মাণ সংক্রান্ত। গৃহ এক্সাম্পল কি? চুনা পাথর, চুনা পাথর, মার্বেল। এগুলো হচ্ছে গৃহ নির্মাণ সংক্রান্ত খনিজ। রাসায়নিক শিল্পে, রাসায়নিক শিল্পে কোনগুলো ব্যবহার হয়? ডলোমাইট, ডলোমাইট বা বলতে পারি ডিফারেন্ট টাইপ অফ লবণ। এইগুলো কিসের জন্য? এগুলো রাসায়নিক শিল্পে ব্যবহারের জন্য প্রাপ্ত খনিজ। আর অন্যান্যের মধ্যে কি ফেলতে পারি? অন্যান্য বলতে সে লিখে রাখো অভ্র ও গ্রাফাইট। মেনলি অভ্রই বলা যায়, অভ্র ও গ্রাফাইট। ওকে, প্রত্যেকটা খনিজের উদাহরণ লেখা হয়ে গেছে? হলে বলবে আমাকে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। আচ্ছা, এখন দেখা যাচ্ছে না সমস্যা হচ্ছে? এবার ক্লিয়ার দেখা যাচ্ছে তো? ঠিক আছে। ওকে, তাহলে দেখে নাও। এই যে খনিজের আমরা ভাগ করলাম দুরকম ভাগ, একটা ধাতব খনিজ, অধাতব খনিজ। ধাতবর আবার তিনটে, লৌহবর্গীয়, লৌহ সংকর, লৌহ বর্জিত। প্রত্যেকটার এক্সাম্পল করালাম।
পদার্থের মধ্যে জ্বালানি সংক্রান্ত, গৃহ নির্মাণ সংক্রান্ত, রাসায়নিক শিল্প সংক্রান্ত ও অন্যান্য। প্রত্যেকটার এক্সাম্পল বললাম, হ্যাঁ কি না? অন্যান্যের মধ্যে অভ্র ও গ্রাফাইট, এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে। তাহলে দেখো, সব থেকে যেটা কোশ্চেন বেশি আসে সেটা হচ্ছে 3টে টপিক থেকে। এটা বলবো না যে এই 3টে টপিকই সবচেয়ে ইম্পর্টেন্ট, তা নয়। সেটা হচ্ছে কয়লা, খনিজ তেল আর আকরিক লোহা। এই 3টে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। ওকে, চলো এই এতগুলো খনিজ প্রত্যেকটা আমরা ডিসকাস করব। কোথায় কোন খনিজের দপ্তর কোথায় আছে, কোথায় কি সংস্থা রয়েছে, সব ডিসকাস করব। তার আগে প্রথম হেডিং করো, আজকের প্রথম খনিজ কয়লা। কয়লা একেবারে সহজ চেনা জিনিস, এই নয় যে জিনিসটা পুরোপুরি অচেনা, একেবারে চেনা জিনিস। ভালো করে দেখো, যদি বলি কয়লাকে ভালো করে শোনো, কয়লা কটায় ভাগ করা যায় বলা উচিত। কয়লাকে 4টে ভাগ করা যায়: পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট। হ্যাঁ কি না? এই কয়লার শ্রেণীভাগ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো। আচ্ছা বৈশাখী, তুমি হচ্ছে ক্যামেরা অফ করে দিতে পারো। কয়লা বলে কয়লা 4টায় ভাগ করো, একটু ফ্রেশ করে লেখে। এখানেই আমি প্রত্যেকটার ডিফারেন্ট টাইপ অফ ফিচার্সগুলো লিখিয়ে দেবো। ওকে, চলো। কয়লা কি প্রথম ভাগ কি লিখে রাখো? অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইট। নেক্সট নোট ডাউন করবে বিটুমিনাস। সেকেন্ড নোট ডাউন করবে লিগনাইট। 4 নম্বর নোট ডাউন করবে পিট। এই যে কয়লার ভাগ করা হয়েছে, এটা আমরা ছোটোবেলা থেকে জানি। এই যে ভাগটা কিসের ভিত্তিতে করা হয়েছে বলতে পারবে? এই ভাগটা কিসের ভিত্তিতে করা হয়েছে? স্যার কার্বনের ঘনত্ব অনুসারে। আরেকটু ভালো করে বলা উচিত। কার্বনের মানে কি অনুসারে? কার্বনের ঘনত্ব কথাটা একদমই ভুল বা ঠিক নয়, কার্বনের পরিমাণ অনুসারে। ঠিক আছে, চলো ফার্স্টে আমি পরপর এরকম করে করে পয়েন্ট লিখিয়ে যাব। ঠিক আছে, ফার্স্ট কার্বনের পরিমাণ অ্যান্থ্রাসাইটে কত বলতে পারবে? অ্যান্থ্রাসাইটে কার্বনের পরিমাণ লিখে রাখো যে 85 to 95% কার্বন। ওকে, 85 to 95%। সেটাই বিটুমিনাসে কত? 50 to 85%। সেটাই লিগনাইটে কত 30 to 35%। আর সেই জিনিসটাই পিটে কত লিখে রাখো যে লেস দেন 30%। ওকে, এই কার্বনের ডিফারেন্ট টাইপ অফ পরিমাণের ওপর ভিত্তি করে কিন্তু আমরা এই কয়লার 4টে ভাগে শ্রেণীভাগ করলাম। হয়েছে। এইবার যে কয়লায় কার্বনের ভাগ বেশি, সেই কয়লা বেশি তাপ উৎপন্ন করতে সক্ষম, তাহলে সেটা সব থেকে উন্নত মানের। নোট ডাউন করো, উন্নত মানের। ওকে, এর বিটুমিনাস লিখে রাখো মধ্যম মানের। লিগনাইট লিখে রাখো যে পিট অপেক্ষা উন্নত, কিন্তু একেও লিগনাইটকেও তুমি নিকৃষ্ট বলতে পারো। খুব একটা ব্যাপার মানে খুব একটা উন্নত নয়, আর পিট একদম নিকৃষ্ট প্রকৃতির। ওকে, বোঝা গেছে? এরপরে প্রত্যেকটার কালার দিয়েও কিন্তু কোশ্চেন আসে যে কীরকম কালার থাকে। ভালো করে শোনো, যে এই অ্যান্থ্রাসাইটের কালার কীরকম লিখে রাখো উজ্জ্বল কালো বর্ণ। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু লেখা হয়ে যাচ্ছে, এইভাবে কিন্তু পড়ে নেবে। উজ্জ্বল কালো বর্ণ। বিটুমিনাসের কালার কীরকম? বিটুমিনাসেরও কালো বর্ণ, তবে ঔজ্জ্বল্যতাটা তুলনামূলক কম। এরও কালো বর্ণ, কিন্তু এর ঔজ্জ্বল্যতাটা তুলনামূলক কম। ওকে, একে ওই জন্য কী বলা হয়? এই বিটুমিনাসকে কী বলা হয়? একে বলা হয় ব্ল্যাক কোল। লিখে রাখতে পারো, একে বলা হয় ব্ল্যাক কোল, কোনো অসুবিধা নেই। এরপরে লিগনাইট কী বর্ণের? এটি হচ্ছে বাদামি বর্ণ, তাই লিগনাইটকে বলা হয় ব্রাউন কোল। ওকে, আর পিটের বর্ণ কীরকম? যে আঁশযুক্ত, মানে উদ্ভিদের যেমন ওপরের পৃষ্ঠে যে হালকা শুকনো আঁশ বর্তমান, সেরকম হালকা আঁশযুক্ত বাদামি বর্ণের। লিখে রাখো আঁশযুক্ত
বাদামি বর্ণের। ওকে, আঁশযুক্ত বাদামি বর্ণের, খুব গুরুত্বপূর্ণ কিন্তু হয়েছে। তাহলে এই হলো আমাদের কয়লার বেসিক মানে কার্বনের পরিমাণ আর কালার। ওকে, এই কার্বনের পরিমাণ আর কালার তো বুঝলাম, এরপরে যেটা জানার দরকার যে এটি কোথায় পাওয়া যায়, প্রাপ্তিস্থান। ভালো করে শোনো, প্রাপ্তিস্থান কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যান্থ্রাসাইট কোথায় পাওয়া যায়, লিখে নাও, দামোদর উপত্যকা। দামোদর উপত্যকা। দামোদর উপত্যকা বলতে কোন অঞ্চল, কেউ দেখি কে কে বলতে পারে। দামোদর উপত্যকা বলতে কোন অঞ্চলকে বোঝানো হচ্ছে? কোথায়? হ্যাঁ, অ্যাকচুয়ালি ছোটনাগপুর মালভূমি অঞ্চল। ঠিক আছে, এরপরে বিটুমিনাস কোথায় পাওয়া যায়? বিটুমিনাসও দামোদর উপত্যকায় পাওয়া যায়, তার সঙ্গেও সাতপুরা অঞ্চলেও দেখা যায়। লিখে নাও, দামোদর উপত্যকা উপত্যকা ও সাতপুরা অঞ্চল। কোনো অসুবিধা নেই। লিগনাইট, লিগনাইট কোথায় পাওয়া যায়? লিগনাইট পাওয়া যায় পন্ডিচেরি, যেটাকে এখন পুডুচেরি বলে, ও লেভেনি অঞ্চলে, অর্থাৎ সাউথ ইন্ডিয়ায় কিন্তু লিগনাইটের বেশি প্রাপ্ত পাওয়া যায়। লিখে নাও, লেভেলি ও পুডুচেরি। ওকে, এবার চলে এসো পিট। পিট কোথায় পাওয়া যায়? পিট মেনলি পাওয়া যায় একটু পাহাড়ি অঞ্চলের দিকে, যেমন জম্মু কাশ্মীর, দার্জিলিং। তোমাদের দার্জিলিং শুনে হয়তো একটু ভাবছো যে দার্জিলিংয়ে এ পাওয়া যায়। কোশ্চেন কিন্তু খুব আসে যে পশ্চিমবঙ্গের কোথায়, উত্তরবঙ্গের কোথায় কয়লা পাওয়া যায়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা পশ্চিমবঙ্গে কয়লা মানেই বুঝি যে রানীগঞ্জ অঞ্চল, কিন্তু জম্মু কাশ্মীর ও উত্তরবঙ্গ কিন্তু এই পিট কয়লা পাওয়াই যায়। লিখে রাখো, অসম। জম্মু কাশ্মীর, দার্জিলিং ও অসম লেখা হচ্ছে। বলো, আমাদের এই কয়লার যে প্রত্যেকটা ভাগ বললাম, কোনো ডাউট থাকলে আমাকে বলবে, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। কোনো ডাউট আছে এখন? এবার আমি মুখে বলে দিচ্ছি, এটা লেখার দরকার নেই, যে প্রত্যেক প্রকার কয়লার ব্যবহার। ভালো করে দেখো, কয়েকটা কথা আছে না, যেটা খুব উন্নত মানের তার ব্যবহার কম। সেই রকমই অ্যান্থ্রাসাইট খুব উন্নত প্রকৃতির, কিন্তু এটি কঠিন শিলায় পাওয়া যায়। ভালো করে শোনো, কঠিন শিলায় পাওয়া যায়। কঠিন শিলায় পাওয়া যাওয়ার জন্য এর ব্যবহার কম, এর উত্তোলনও কম। বোঝা গেছে? তাহলে কোন প্রকার কয়লা সবথেকে বেশি ব্যবহার? সেটা হচ্ছে বিটুমিনাস। বিটুমিনাস কয়লার ব্যবহার সর্বাধিক। এতে কোক বিভিন্ন রকম গ্যাস ও তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের সময়, মানে তাপ বিদ্যুৎ উৎপন্নের সময় বা তাপ প্রডিউস করার ক্ষেত্রে এই প্রকার বিটুমিনাস কয়লা কিন্তু বেশি ব্যবহার করা হয়। হচ্ছে লিগনাইট কয়লা তেমন কোনো জায়গায় ব্যবহার করা হয় না, ছোটোখাটো ক্ষেত্রে, জ্বালানির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর পিটের মধ্যে যেহেতু কার্বনের পার্সেন্ট খুব কম এবং জলীয় বাষ্পের পার্সেন্ট খুব বেশি থাকায় পিট কয়লার ব্যবহার নেই বললেই চলে। ওকে, বোঝা গেছে? খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবার একটা কোশ্চেন আসে যে মানে কার থেকে বেশি ধোঁয়া ও তাপ উৎপন্ন হয়? পিটে সবথেকে কম তাপ উৎপন্ন হয়, সবথেকে বেশি ধোঁয়া উৎপন্ন হয়। লিগনাইটে পিটের থেকে বেশি তাপ উৎপন্ন হলেও ধোঁয়ার পরিমাণ কিন্তু কমে না। বিটুমিনাসে অত্যন্ত বেশি তাপ উৎপন্ন হয়, ধোঁয়া কমে যায়। অ্যান্থ্রাসাইটে একেবারেই ধোঁয়া উৎপন্ন হয় না, বরং প্রচুর তাপ উৎপন্ন হয়। ওকে, এই গেল হচ্ছে 4টে প্রকার কয়লার বিভিন্ন ফিচার্স বা বিভিন্ন বৈশিষ্ট্য। বলো, কারোর কোনো প্রশ্ন, কারোর কোনো ডাউট এই টপিক থেকে? নেই তো? যদি না থাকে নেক্সট পরের টপিক হেডিং করো কয়লা উত্তোলন। নেক্সট পরের টপিক হেডিং করো কয়লা উত্তোলন। কয়লা উত্তোলন ইম্পর্টেন্ট টপিক, ভালো করে বুঝে নাও। দেখো, কয়লা উত্তোলন কোথা থেকে হয়? কয়লা খনি থেকে হয়। আমরা যেহেতু ভারতের ভূগোল পড়ছি বা ভারতের খনি সম্পদ নিয়ে আলোচনা করছি, ভারতে ক প্রকার কয়লা খনি আছে আমার জানা দরকার, একটু বেসিকটা জানা দরকার। ক প্রকার কয়লা খনি আছে? মোটামুটি 2 প্রকার কয়লা খনি লক্ষ্য করা যায়। কেউ বলতে পারবে? অনেকের কিন্তু সাবজেক্ট ভূগোল ছিল, যে কয়লা খনি ক প্রকার এবং কি কি? কয়লা খনি 2 প্রকার, এই 2 প্রকার কি কি? কেউ বলতে পারবে? তোমাদের মধ্যে কেউ আছো যে বলতে পারবে ক রকম কয়লা খনি, দু রকম কি কি? কারো কোনো আইডিয়া? রূপালী, কেউ জানো? লিখে রাখো।
গন্ডোয়ানা কয়লাক্ষেত্র, গন্ডোয়ানা কয়লাক্ষেত্র। ও 2 নম্বর নোট ডাউন করো যে টার্সিয়ারি কয়লাক্ষেত্র। টার্সিয়ারি কয়লাক্ষেত্র। ওকে, নোট ডাউন করেছো। উত্তোলনে দুরকম জায়গা থেকে কয়লা উত্তোলন করা হয়, একটা হচ্ছে গন্ডোয়ানা আর একটা হচ্ছে তোমার হচ্ছে টার্সিয়ারি। ফার্স্ট 1 নম্বর দিয়ে হেডিং করো গন্ডোয়ানা কয়লাক্ষেত্র, খুব গুরুত্বপূর্ণ। গন্ডোয়ানা কয়লাক্ষেত্র। দেখো একটু ডেপথে ঢুকতে হবে, কারণ এখন জিওগ্রাফির প্রশ্ন বিভিন্ন রকম ঘুরিয়ে বা বিভিন্ন রকম জায়গা থেকে দেয়। হেডিং করো গন্ডোয়ানা কয়লাক্ষেত্র। দেখো এই কয়লাক্ষেত্রকে এইরকমভাবে ভাগ করার কারণ কি? দেখো এটা হচ্ছে মেনলি ডিপেন্ড করে, আচ্ছা কয়লা কীভাবে সৃষ্টি হয়, কেউ একজন আমাকে বলো, এটা আগে বলা উচিত। কয়লা কীভাবে সৃষ্টি হয়? প্রত্যেকেই শুনেছো, প্রত্যেকেই জানো, যে একজন অন্তত বলো যে কয়লা কীভাবে সৃষ্টি হয়, বলতে পারবে? কারো কোনো আইডিয়া বলা উচিত, সমন্বয় চেষ্টা করো। স্যার যেটুকু শোনা যায় গাছপালা বা জীবজন্তু মাটির তলায় চাপা পড়ে। একদমই তাই, একদমই তাই, যে চাপা পড়ে বহু বছর ধরে সেই চাপা পড়ার পরে সেটা যখন প্রস্তুরীভূত হয়ে কয়লা উৎপন্ন করে, হ্যাঁ কি না? এটাই তো ব্যাপার। এবার যেহেতু এই যে কার্বনের পরিমাণটা কার উপর ডিপেন্ড করছে, আমাদের জীবদেহের তো একটা অন্যতম উপাদান হচ্ছে কার্বন, তাই এই সমস্ত প্রস্তুরীভূত অংশে বা শিলার মধ্যে কার্বনের তারতম্য লক্ষ্য করা যায়। বুঝতে পারলে? এটাই কিন্তু কয়লা। ওকে, এবার এই যে গন্ডোয়ানা কয়লাক্ষেত্র বা পরবর্তী ক্ষেত্রে আমি টার্সিয়ারি কয়লাক্ষেত্র দেখব, এটা কার ওপর ডিপেন্ড করছে? এটা ডিপেন্ড করছে সময়ের ওপর। ঠিক আছে, যদি প্রায় 28 থেকে 32 কোটি বছর পূর্বে, শুধু এমনি নয়, 28 থেকে 32 কোটি বছর পূর্বে, অর্থাৎ কার্বনিফেরাস যুগে যে কয়লা সঞ্চিত হতে শুরু করেছিল, সেটাকে বলা হয় গন্ডোয়ানা কয়লাক্ষেত্র। আর টার্সিয়ারি কোনটা? টার্সিয়ারি মাত্র 6 থেকে 7 কোটি বছর পূর্বে হিমালয় সংলগ্ন অঞ্চলে টেথিস সাগর যেখানে ছিল তার চারিদিকে যেখানে কয়লা সঞ্চিত হয়েছে, সেটাকে বলা হয় টার্সিয়ারি কয়লাক্ষেত্র। বুঝতে পারলে? জাস্ট একটা পয়েন্ট লিখে রাখো যে প্রধানত 28 থেকে 32 কোটি বছর পূর্বে, 28 থেকে 32 কোটি বছর পূর্বে কার্বনিফেরাস যুগে ও পার্মিয়ান যুগগুলোর নাম কিন্তু ইম্পর্টেন্ট। আমি যখন পৃথিবীর ইতিহাস পড়বো, এই পৃথিবীর ভূগোল নিয়ে যে আলোচনা করব, তখন অরিজিন অফ আর্থের ক্ষেত্রে কিন্তু যুগগুলোর কথা আসবে। ওকে, পার্মিয়ান যুগে এই কয়লা সঞ্চিত হয়। ওকে, প্রত্যেকে নোট ডাউন করেছো গন্ডোয়ানা কয়লাক্ষেত্রে? কোনো ডাউট নেই নিশ্চয়ই? চলো নেক্সট নোট ডাউন করবে, নেক্সট পয়েন্ট করো, গুরুত্বপূর্ণ টপিক চলছে। লিখে নাও যে এই যে গন্ডোয়ানা কয়লাক্ষেত্রে এখানে কোন ধরনের কয়লা পাওয়া যায়। লিখে নাও, এই ক্ষেত্রে অ্যান্থ্রাসাইট ও বিটুমিনাস কয়লা পাওয়া যায়। এক্ষেত্রে অ্যান্থ্রাসাইট ও বিটুমিনাস কয়লা পাওয়া যায়। বিটুমিনাস কয়লা পাওয়া যায়। প্রত্যেকে নোট ডাউন করেছো? গুরুত্বপূর্ণ কিন্তু হয়েছে, ভালো করে শুনে রাখো। ভারতের যে সমস্ত কয়লা আমরা পাই তার প্রায় 98% এই ধরনের কয়লা। বোঝা গেছে? লিখে নাও, ভারতে প্রাপ্ত কয়লার 98% এই ধরনের কয়লা। ভারতে প্রাপ্ত কয়লার 98% এই ধরনের কয়লা। ওকে, নোট ডাউন করেছো? এরপরে দেখো, এই যে গন্ডোয়ানা কয়লাক্ষেত্র, অর্থাৎ যে সমস্ত জায়গা থেকে আমরা এই ধরনের কয়লা পাচ্ছি, সেটা বিশেষ রাজ্যের ভিত্তিতে আমি কিন্তু নোট ডাউন করাবো কোথায় কোথায় পাওয়া যায়। হচ্ছে ফার্স্ট 1 নম্বর নোট ডাউন করবে ঝাড়খণ্ড। 1 নম্বর নোট ডাউন করবে ঝাড়খণ্ড। অন্তত 2-3টে নাম তোমাদের বলা উচিত, যেখানে আমরা বলতে পারি যে ঝাড়খণ্ডের এই জায়গায়
কয়লা পাওয়া যায় বলতে পারবে? দেখো এখানে তেমন কিছু ডিটেলসে যাওয়ার দরকার নেই, এটুকু মনে রাখো দামোদর, বোকারো ও বরাকর নদীর উপত্যকায়, দামোদর, বোকারো ও বরাকর নদীর উপত্যকায়, মেনলি এই তিনটি নদীর উপত্যকায় কিন্তু প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। ওকে, এছাড়া স্পেশাল কিছু নাম আমাদের লিখে রাখা দরকার। লিখে রাখো যে ঝরিয়া ব্যাকেটে লিখে রাখো, এই ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ। ভারতের বৃহত্তম কয়লা খনি, যা ধানবাদ জেলায় অবস্থিত, কয়লা খনি। এরপর লিখে রাখো যে বোকারো, গিরিডি, রামগড়। ওকে, কোনো অসুবিধা নেই। এগুলো কোথায় পাচ্ছি? এগুলো হচ্ছে ঝাড়খণ্ডে পাওয়া যাচ্ছে। এরপরে এই যে কয়লা ক্ষেত্র, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে কয়লা পাওয়া যাচ্ছে, এর ফল কি, অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে? লিখে রাখো এই কয়লার ভিত্তিতে জামশেদপুর, বোকারো, কুলটি, বার্নপুর ও রাউরকেল্লা, যেটা উত্তর উড়িষ্যায় অবস্থিত, এই জায়গাগুলোতে কী হচ্ছে? ইস্পাত কারখানা গড়ে উঠেছে। জাস্ট লিখে রাখো এই কয়লার ভিত্তিতে, জলদি লেখো, এই কয়লার ভিত্তিতে জামশেদপুর, কুলটি, বার্নপুর, রাউরকেল্লাতে আচ্ছা বোকারোতে ইস্পাত কারখানা গড়ে উঠেছে। হ্যাঁ, আমি এক্ষুনি তো বললাম উত্তর উড়িষ্যা, হ্যাঁ। এই যে অঞ্চলে যে খনিজ কয়লা পাওয়া যাচ্ছে, সেই কয়লার ভিত্তিতে এই সমস্ত কারখানা গড়ে উঠেছে। কারণ উড়িষ্যায় যেগুলো পাওয়া যায়, যেমন তালচের বা সম্বলপুরের, সেগুলো রাউরকেল্লায় যায়। কিন্তু রাউরকেল্লার আর একটা যে উৎস থেকে আমরা হচ্ছে কয়লা পাচ্ছি, সেটা হচ্ছে এই রামগড় বা গিরিডি থেকে প্রাপ্ত কয়লা। তাই শুধুমাত্র রাউরকেল্লা উড়িষ্যায় সম্বলপুর বা তালচেরের ওপর ডিপেন্ড করে না, রাউরকেল্লা গিরিডি বা রামগড় থেকে প্রাপ্ত কয়লার ওপর নির্ভরশীল। কেন রাউরকেল্লা এমন একটা জায়গায় অবস্থিত, সেটা হচ্ছে প্রায় ঝাড়খণ্ড সীমানা থেকে একটু দক্ষিণে আর উত্তর উড়িষ্যার দিকে। তো এটা প্রায় অনেকটাই দূর হয়ে যায় দুটো জায়গা থেকেই, তাই দুটো জায়গায় কানেক্টেড। একটা ঝাড়খণ্ড থেকেও কয়লা যেটা আসে সেটাও ইউজ করা হয়, আর তালচের বা সম্বলপুর অর্থাৎ উড়িষ্যা যে অঞ্চল থেকে পাওয়া যাচ্ছে সেখান থেকেও ইউজ করা হয়। ঠিক আছে, চলো, এই হলো যে ঝাড়খণ্ড। নেক্সট প্রত্যেকে হেডিং করবে উড়িষ্যা। এখন কিন্তু কয়লাই চলছে, এটা মাথায় রেখো। নেক্সট হেডিং করো উড়িষ্যা। হচ্ছে, দেখো উড়িষ্যার কোথায় পাওয়া যায়? দেখো যে কোনো নদী উপত্যকা কিন্তু এই কয়লা উত্তোলনের জন্য আদর্শ জায়গা। যেমন ঝাড়খণ্ডের ক্ষেত্রে দামোদর, বোকারো, বরাকর নদী ছিল। এখানে তাহলে কোন নদী হবে? এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নদী রয়েছে, সেটা হচ্ছে মহানদী। লিখে রাখো মহানদী উপত্যকায় তালচের, খুব ইম্পর্টেন্ট, তালচের ব্যাকেটে লিখে রাখো বৃহত্তম কয়লা সঞ্চয় ক্ষেত্র। দুটো কোশ্চেন কিন্তু খুব আসে, বৃহত্তম কয়লা খনি, বৃহত্তম কয়লা সঞ্চয় ক্ষেত্র। যদি বৃহত্তম কয়লা সঞ্চয় ক্ষেত্র বলে তাহলে তালচের, বৃহত্তম কয়লা খনি বললে তাহলে কিন্তু ঝরিয়া। এটা কিন্তু মাথায় রেখো। হচ্ছে তালচের ও সম্বলপুর জেলার নামগুলো লিখে রাখো, রামপুর, হিঙ্গির, গামেরা কয়লা খনি বিখ্যাত। তাহলে এর নামগুলো তোমরা প্রত্যেকে
যদি কারো হাইলাইটার থাকে হাইলাইট দিয়ে একটু মার্ক করে রেখো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে। চলো, এর ফলস্বরূপ কি, এই যে পাওয়া যাচ্ছে এর ফলস্বরূপ কি, দেখো এর এই যে কয়লা পাওয়া যাচ্ছে উড়িষ্যার, এই উড়িষ্যায় প্রাপ্ত কয়লার ভিত্তিতে তালচেরের তাপবিদ্যুৎ কেন্দ্র ও রাউরকেল্লার স্টিল প্ল্যান্ট কিন্তু আমাদের চলছে বা কারখানা গড়ে উঠেছে। লিখে রাখো এই কয়লার ভিত্তিতে, তুমি কি লিখলে মাথা? কোনটা বলো? হিঙ্গির পরে হিঙ্গির পরে গামেরা, গামেরা। দেখো এই কয়লার ভিত্তিতে, এই কয়লার ভিত্তিতে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র ও রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট, ও রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে। ওকে, কোনো অসুবিধা নেই। চলো, উড়িষ্যা হওয়ার পরে প্রত্যেকে হেডিং করবে ছত্তিশগড়। স্যার একটু খাতাটা না। ওকে, ঠিক আছে। ছত্তিশগড় হয়েছে। দেখো, ছত্তিশগড়ও দুটো নদী উপত্যকা গুরুত্বপূর্ণ, সেখানে একটা নদী নয়। এটা লিখে রাখো, মহানদী ও ব্রাহ্মণী নদীর উপত্যকায় এই কয়লা খনিগুলো অবস্থিত। লিখে রাখো, ব্রাহ্মণী ও মহানদীর উপত্যকায়, মহানদীর উপত্যকায় এই কয়লা খনিগুলি অবস্থিত। ওকে, ব্রাহ্মণী ও মহানদীর উপত্যকায় এই কয়লা খনিগুলি অবস্থিত। কয়লা খনির নাম কি কি, নামগুলো লিখে রাখো। যে তাতাপানি, তাতাপানি, ঝিলিমিলি, লক্ষণপুর, বিশ্রামপুর, কোবরা, যা বিলাসপুর জেলায় অবস্থিত, কোবরা, সেন্দুরগড় প্রভৃতি। ওকে, এই নামগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো কোথায়? এগুলো ছত্তিশগড়ে। ওকে, এই ছত্তিশগড়ে এই যেগুলো রয়েছে এর ভিত্তিতে কি করে উঠেছে? এই কয়লার ভিত্তিতে ভিলাইয়ে স্টিল প্ল্যান্ট ও কোবরাতে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। লিখে রাখো, এই কয়লার ভিত্তিতে, এই কয়লার ভিত্তিতে ভিলাই স্টিল প্ল্যান্ট, ভিলাই স্টিল প্ল্যান্ট ও কোবরা তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। কোবরা তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। দেখো, যে কোনো কয়লা কিন্তু শিল্পের জন্য আদর্শ কাঁচামাল। যেহেতু কয়লার প্রাপ্তি যেখানে ভালো, তার চারদিকে কিন্তু উত্তম শিল্প গড়ে ওঠে, কেন্দ্র গড়ে উঠেছে। প্রত্যেকে নোট ডাউন করেছো? বলবে আমাকে, হলে বলবে। লেখা হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। চলো পরের নোট ডাউন করো, মধ্যপ্রদেশ। প্রত্যেকে হেডিং নেক্সট টপিক লেখো, নেক্সট রাজ্যের নাম লেখো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ লিখে রাখো, সোন উপত্যকায়, সোন উপত্যকায় সোন উপত্যকায় এই রাজ্যের তোমার কয়লাক্ষেত্রগুলো বা কয়লা খনিগুলো অবস্থিত, যা হলো সোন উপত্যকায়। লিখে রাখো রেওয়া, জায়গাগুলোর নাম লেখো রেওয়া, উমারিয়া, রেওয়া, উমারিয়া। নামগুলো খুব ইম্পর্টেন্ট। সোহাগপুর, সোহাগপুর, সিংরাউলি, সিংরাউলি বিখ্যাত কয়লাক্ষেত্র, বিখ্যাত কয়লাক্ষেত্র বা কয়লা খনি। ওকে, এটা মধ্যপ্রদেশের। তাহলে এই মধ্যপ্রদেশের এই কয়লার ওপর ভিত্তি করে কি গড়ে উঠেছে? লিখে রাখো, এই কয়লার ভিত্তিতে ভিলাই স্টিল প্ল্যান্ট, এই কয়লার ভিত্তিতে
ভিলাই স্টিল প্ল্যান্ট, স্টিল প্ল্যান্ট ও সিংড়াউলি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। সিংড়াউলি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। লিখেছ? এরপরে প্রত্যেকে হেডিং করো, গুরুত্বপূর্ণ আমাদের জন্য পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গে কোথায় পাওয়া যায়? পশ্চিমবঙ্গে কোন কোন 4টে জেলায় পাওয়া যায়? জেলার নামগুলো ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের কোন জেলায় পাওয়া যায়? 4টে জেলা বলতে হবে। রানীগঞ্জ। জেলা বলেছি, ও জেলা। আচ্ছা। কোন কোন জেলা, কোন কোন জেলায় পাওয়া যায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কোশ্চেন আসে এরকম, কীভাবে কোশ্চেন আসে কোশ্চেনটা বলি। দার্জিলিং স্যার। দেখো কোশ্চেন আসে যে 4টে জেলা, 4টে জেলায় কয়লা পাওয়া যায়, এটা আমরা জানি। কোশ্চেন আসবে যে নিচের পশ্চিমবঙ্গের কোন জেলাটিতে কয়লা পাওয়া যায় না, দিয়ে অন্য একটা অপশান ইনক্লুড করে দেওয়া থাকবে। ঠিক আছে, চলো দেখো, আমি দার্জিলিং ব্যাপারটা এখানে লেখাচ্ছি না, কারণ দার্জিলিংটা টার্সেরি কয়লাক্ষেত্রের মধ্যে পড়ে। আমি টার্সেরি কয়লাক্ষেত্রের সময় বলেছিলাম, ভালো করে শুনে নাও কথাগুলো, যে হিমালয় সংলগ্ন অঞ্চলে, তাহলে দার্জিলিং বা জম্মু কাশ্মীর বা আসাম এটা হিমালয় সংলগ্ন অঞ্চলে, তাই ওইটার যে কয়লা পাচ্ছি আমরা দার্জিলিংয়ের তিনধারিয়া বা বাগরাকোট অঞ্চলে যে কয়লা পাওয়া যাচ্ছে, ওটা কিন্তু আমি এর মধ্যে লেখাচ্ছি না। ওটা কার মধ্যে লেখাবো? যখন টার্সেরি করব তখন টার্সেরির মধ্যে লেখাবো। বোঝা গেল? তাহলে এখন বর্তমানে এই গন্ডোয়ানা কয়লাক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গের কটা জেলা ইনভলভ? দামোদর উপত্যকায় 3টে জেলা কিন্তু গুরুত্বপূর্ণ। কী কী 3টে জেলা? পশ্চিম বর্ধমান, যেটা আগে বর্ধমান ছিল এখন পশ্চিম বর্ধমান, যার মধ্যে রানীগঞ্জ অবস্থিত, বাঁকুড়া ও পুরুলিয়া। ঠিক আছে, চলো আমাদের যেহেতু আমরা পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলো আমাকে দিতে হবে, তো আমাদের এই পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলো বসার জন্য এই স্পেশাল কিছু রেফারেন্সগুলো আমার জানার দরকার। লিখে নাও, দামোদর উপত্যকায় পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলা থেকে কয়লা উত্তোলন হয়। প্রত্যেকে নোট ডাউন করেছো? এবার শুধুমাত্র কয়লা উত্তোলন হয় লিখলাম, কিন্তু কিছু কয়লা যে প্রপার কোন জায়গা থেকে পাওয়া যায় এটা লেখা দরকার। ফার্স্টে লেখো রানীগঞ্জের একটা স্পেশালিটি আছে, কি? ভারতের প্রাচীনতম কয়লা খনি। নোট ডাউন করো, ভারতের প্রাচীনতম কয়লা খনি। ওকে, রানীগঞ্জ লিখে রাখো। মেজিয়া, রামনগর, দিশেরগড় হলো উল্লেখযোগ্য কয়লা খনি। ওকে, নোট ডাউন করা হয়েছে। চলো এরপরে যেটা আমাদের ভিত্তি, কয়লার ভিত্তি, তাহলে এই কয়লার ভিত্তিতে কি গড়ে উঠেছে? দেখো, এই সমস্ত কয়লার ভিত্তিতে পশ্চিমবঙ্গের কোলাঘাট, ব্যান্ডেল, সাঁওতালডিহি সহ বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র এবং দুর্গাপুর, বার্নপুর, কুলটিতে লৌহ ইস্পাত কারখানা কিন্তু এই সমস্ত কয়লার ভিত্তিতে গড়ে উঠেছে। জাস্ট লিখে নাও যে এই কয়লার ভিত্তিতে, দেখো একটু ডেসক্রিপটিভে লিখে রাখলে পড়তে সুবিধা হয়। এই কয়লার ভিত্তিতে দুর্গাপুর, কুলটি, বার্নপুর এ লৌহ ইস্পাত কারখানা ও বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। ওকে, বলো বোঝা গেছে না যায়নি? এই হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ। আর একটা রাজ্য একটু লিখে রাখতে হবে। আচ্ছা, প্রত্যেকে নোট ডাউন করা হয়েছে তো? আমি তুলতে পারি।
জানাও আমাকে। হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, চলো নেক্সট নোট ডাউন করে রাখো। তেলেঙ্গানা, জাস্ট ছোট্ট করে নোট ডাউন করো না, তেলেঙ্গানা। তেলেঙ্গানা, দেখো তেলেঙ্গানা হচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকে কিছুটা আলাদা করা হয়েছে, এবং দেখা গেছে এই অন্ধ্রপ্রদেশ থেকে যখন আলাদা করা হলো, তেলেঙ্গানার মধ্যে কিন্তু বিশেষ খনিজ উপাদানগুলো সম্বলিত জায়গাগুলো অন্ধ্রপ্রদেশ থেকে বেরিয়ে তেলেঙ্গানার মধ্যে কিন্তু পড়েছে। এই তেলেঙ্গানা গোদাবরী ও ইন্দ্রাবতী নদীর উপত্যকায় ওয়ারাঙ্গল ও খাম্মান নামক জেলার কিছু অঞ্চলে কিন্তু দেখা যায় যে হচ্ছে আমাদের এই খনিজ হিসাবে কয়লা পাওয়া যায়। এবং এর ফলস্বরূপ কি, এর ফলস্বরূপ বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে। ঠিক আছে, জাস্ট এইটুকু লিখে রাখো যে গোদাবরী ও ইন্দ্রাবতী নদীর উপত্যকায় খানমান ও ওয়ারাঙ্গাল জেলার করিমনগর, রামগন্ডম, তন্দুর, সিঙ্গারেনি কয়লা খনি উল্লেখযোগ্য। ওকে, এরপরে এর ফলস্বরূপ কি লিখে রাখো, বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্ট বা লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে। বিশাখাপত্তনমে লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে। লেখা হয়েছে প্রত্যেকের। এবার তোমাদের একটা জিনিস বলে দিই, তোমরা একটু কিছুটা জায়গা ফাঁকা রেখে দিতে পারো, এটা তোমাদের নিজেদের কাজ হবে। এই যে লেখালাম না, মোটামুটি কটা রাজ্য লেখালাম, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানা, এই 6টা রাজ্যে বিশেষ যে কয়লা পাওয়া যাচ্ছে, তোমরা কিছুটা জায়গা স্পেস রাখো। এই যে স্পেস রেখে পশ্চিমবঙ্গ বলে একটা সাইডে কলাম বানিও, কোন নদীর ধারে বা কোন উপত্যকা পাওয়া যাচ্ছে, কি উল্লেখযোগ্য ব্যাপার, তার ফলস্বরূপ কি গড়ে উঠেছে। এটা তোমরা এই যে আমি ডেসক্রিপটিভ ওয়েতে লেখালাম, তোমরা কিছুটা জায়গা ফাঁকা রেখে আফটার ক্লাস বা অন্য টাইমে তোমরা একটা ছক বানিয়ে নিজের মতো লিখে রেখো। কি লিখে রেখো, একদিকে রাজ্যর পরে হচ্ছে কোন নদী উপত্যকায় প্রাপ্তিস্থান, তারপরে উল্লেখযোগ্য কয়লা খনি, তার যদি কোনো স্পেশাল কোনো নোট থাকে, যেমন রানীগঞ্জের ক্ষেত্রে প্রাচীনতম কয়লা খনি, যেমন হচ্ছে তালচেরের ক্ষেত্রে সঞ্চয় ভাণ্ডার বৃহত্তম, এরকম যদি কিছু থাকে লিখে রাখবে। লাস্টে লিখে রাখবে ফলাফল, যে এখানে কয়লার প্রাপ্তির ফলে শিল্পের বিকাশ কী ঘটেছে বা শিল্প বলে লিখে রাখবে। ওকে, তোমরা একটু জায়গা স্পেস ফাঁকা রেখো। স্পেস ফাঁকা রাখার পরে এই 6টা রাজ্যের ভিত্তিতে একটা এরকম বানিয়ে নিও। ঠিক আছে, চলো এরপরে প্রত্যেকে হেডিং করো 2 নম্বর টার্সিয়ারি কয়লাক্ষেত্র। এরপরে 2 নম্বর হেডিং করো টার্সিয়ারি কয়লাক্ষেত্র। দু নম্বর নোট ডাউন করো, টার্সিয়ারি কয়লাক্ষেত্র। দেখো আমি কি বললাম, টার্সিয়ারি কয়লাক্ষেত্র। দেখো গন্ডোয়ানার সঙ্গে টার্সিয়ারির পার্থক্য কী, গন্ডোয়ানা ছিল প্রায় 28 থেকে 32 কোটি বছর পূর্বে, কিন্তু টার্সিয়ারি কি 6 থেকে 7 কোটি বছর পূর্বে যখন হিমালয় সৃষ্টি হয়, সেই হিমালয় সংলগ্ন অঞ্চলে বিক্ষিপ্ত বা অগভীর কয়লা খনি থেকে নিকৃষ্ট মানের লিগনাইট ও পিট কয়লা পাওয়া যায়। তাহলে প্রাপ্তিস্থান মানে ফিচার্সটা কি লিখে রাখো, 6 থেকে 7 কোটি বছর পূর্বে 6 থেকে 7 কোটি বছর পূর্বে হিমালয় সংলগ্ন অঞ্চলে এটি বা এই প্রকার কয়লা সঞ্চিত আছে। ওকে, এবার এখান থেকে কী ধরনের পাওয়া যায়, গন্ডোয়ানা থেকে পাওয়া যাচ্ছিল কি
বিটুমিনাস ও অ্যান্থ্রাসাইট এখানে পাওয়া যায়, লিখে রাখো লিগনাইট ও পিট কয়লা, পিট কয়লা পাওয়া যায়। ওকে, লিগনাইট ও পিট কয়লা পাওয়া যায়, বুঝতে পারলে? আর ব্যাকেরে লিখে রাখো 2%, আমি আর ডিটেলস লেখালাম না। 2% মানে কি, ভারতে মোট প্রাপ্ত কয়লার 2% হলো এই টারসিয়ারি কয়লা ক্ষেত্র থেকে পাওয়া। ওকে, এই ধরনের কয়লাগুলো ব্যবহারের অনুপযুক্ত, কারণ এর মধ্যে কার্বনের পরিমাণ বেশি, এই কার্বনের পরিমাণ যথেষ্ট কম এবং জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বোঝা গেছে? চলো এবার কিছু পরপর পয়েন্ট করে, একদম আর আমি ডিটেলসে লেখাবো না, রাজ্যের নাম আর কয়লা ক্ষেত্র আমি ছক করে লিখে দিচ্ছি। ফার্স্ট 1 নম্বর জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে কোন কোন জায়গায় পাওয়া যায় লিখে রাখো, 5, 82। ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন কীরকম আসে যে 82 কয়লা ক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, লিখে রাখো মোহগালা। 2 নম্বর লিখে রাখো যে উত্তরপ্রদেশে কোথায় পাওয়া যায় লিখে রাখো কাংড়া। নেক্সট নোট ডাউন করো পশ্চিমবঙ্গ, ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখো, কোশ্চেন আসে। পশ্চিমবঙ্গ লিখে রাখো বাগড়াকোট ও তিনধারিয়া, লিখে রাখো দার্জিলিং। ওকে, স্টার দিয়ে রাখো, কোশ্চেন কিন্তু আসেই এখান থেকে পশ্চিমবঙ্গের রেসপেক্টে। হয়েছে? চলো এরপর লেখো সিকিম, লিখে রাখো রঙ্গিত। নেক্সট অসম, লিখে রাখো মাকুম শিবসাগর। নেক্সট নোট ডাউন করবে অরুণাচল প্রদেশ। দেখো জায়গাগুলো দেখেই বুঝতে পারছো যে এগুলো বেশিরভাগই কোন এরিয়ায় যুক্ত, এগুলো বেশিরভাগই হিমালয়ের বিভিন্ন পাদদেশ বা হিমালয় অঞ্চল। অরুণাচল প্রদেশ, লিখে রাখো মিরি। ওকে, এবার একমাত্র রাজ্যে বর্তমান যেটা খুব স্পেশাল, স্টার দিয়ে লিখে রাখো, যেটি তামিলনাড়ু। এই তামিলনাড়ু এমন একটি বিশেষ ক্ষেত্র, কয়লা ক্ষেত্র, যেটি হিমালয় অঞ্চল থেকে বহু দূরে হওয়া সত্ত্বেও এখানে লিগনাইট কয়লা পাওয়া যায় এবং এটি বৃহত্তম লিগনাইট কয়লা খনি। লিখে রাখো যে নিভেলি, ব্যাকেরে লিখে রাখো বৃহত্তম লিগনাইট কয়লা খনি। কোশ্চেনে আসে লিগনাইট কয়লা খনি। বলো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। টারসিয়ারি কয়লা ক্ষেত্র কিন্তু এইগুলো খুব গুরুত্বপূর্ণ। হয়েছে? বলো আমাকে, বুঝতে না পারলে বলো। স্যার তাহলে এই কয়লাটা কি কাজে ব্যবহার হয়? কোন কয়লা? কোনটা বলো? স্যার লিগনাইট বা পিট কয়লাটা? পিট কয়লা, পিট কয়লা ব্যবহার নেই বললেই চলে। লিগনাইটের সামান্য কোনো ক্ষেত্রে জ্বালানি হিসাবে কয়লা ব্যবহার হয় লিগনাইট, কিন্তু পিটের তেমন কোনো ব্যবহার নেই, কেন পিট প্রচণ্ড ধোঁয়া উৎপন্ন করে। ঠিক আছে, তাপ কম, ধোঁয়া উৎপন্নর কারণ এখানে জলীয় বাষ্পর পরিমাণ প্রায় 60%। ওকে, বলো কোনো ডাউট থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না। কোনো ডাউট থাকলে বলো। নেই তো? এবার কিছু বিশেষ তথ্য, হেডিং করো বিশেষ তথ্য বলে, কয়লা সংক্রান্ত বিশেষ তথ্য। দেখো বিশেষ তথ্য বলতে ফার্স্ট কয়লাকে আমরা কি বলি, কয়লার আলাদা কি নাম আছে, দ্যাট ইজ কালো হিরে। হ্যাঁ কি না? আমরা প্রত্যেকেই জানি কালো হিরে। এবং এই যে কয়লা, ভালো করে শোনো, এই যে কয়লাকে আর একটাও কিন্তু স্পেশাল নামে বলা হয়, সেটা কি? কয়লাকে বলা হয় যে শিল্পের জননী, দ্য মাদার অফ এনি ইন্ডাস্ট্রি। নোট ডাউন করো, কারণ যে কোনো শিল্পের তাপ উৎপাদন করতে কাঁচামাল হিসাবে কয়লার ব্যবহার অপরিহার্য, তাই একে বলা হয় যে কোনো শিল্পের জননী। কথাটা যেন মনে থাকে, কোশ্চেন কিন্তু আসে। হয়েছে? এইবার
আমরা শিলা বা মৃত্তিকা সম্বন্ধে আরও ডিটেলসে পড়বো অন্য টপিকে। এই যে কয়লা, এই কয়লা অ্যাকচুয়ালি কী? এটা তো ওয়ান টাইপ অফ শিলা। এটা কোন শিলা লিখে রাখো, কয়লা হলো পাললিক শিলা। কোশ্চেন আসে, এটা খুব কোশ্চেন আসে। পাললিক শিলা, যাকে ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় সেডিমেন্টারি রক। ওকে, ইম্পর্টেন্ট কিন্তু। এবার ভালো করে শোনো, কয়লা উৎপাদনে ভারত পৃথিবীর মধ্যে কত, আমি যে রাজ্যগুলো পরে বলছি, কয়লা উত্তোলনে ভারতের স্থান কত? কারোর কোনো আইডিয়া? কয়লা উত্তোলনে ভারতের স্থান কত? কেউ কোনো আইডিয়া আছে কারুর? যা, ভারতের স্থান তৃতীয়। কয়লা উত্তোলনে ভারতের স্থান তৃতীয়। ওকে, নেক্সট যেটা নোট ডাউন করা দরকার, কোল ইন্ডিয়া লিমিটেড। কোল ইন্ডিয়া লিমিটেড কত স্থলে, মানে কোল ইন্ডিয়া লিমিটেড কত স্থলে স্থাপিত করা হয়? তার সদর দপ্তর লিখে রাখো। এই যে এতগুলো কয়লা খনি দেখলাম, এই কয়লা খনিরগুলোর যে যে সংস্থা এই কয়লার বাণিজ্য বা কয়লার বন্টন মানে গ্রহণ বা ডিপেন্ড করে, বা কিভাবে ব্যবসা, কয়লা সংক্রান্ত ব্যবসা চলবে সেটা নির্ভর করে এই সংস্থার ওপর, যাকে বলা হয় কোল ইন্ডিয়া লিমিটেড। কোল ইন্ডিয়া লিমিটেড। এই কোল ইন্ডিয়া লিমিটেড কত সালে প্রতিষ্ঠিত হয়? লিখে রাখো 1975 সালে প্রতিষ্ঠিত হয়। ওকে, যার সদর দপ্তর কোথায়? কোশ্চেন আসে, কেউ বলতে পারবে? কোল ইন্ডিয়া সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে কলকাতায়। যেহেতু কলকাতায় আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ, বুঝতে পারলে? বর্তমানে কলকাতার নিউ টাউনে এই কোল ইন্ডিয়ার দপ্তর বা কোল ইন্ডিয়ার অফিস বর্তমান, বুঝতে পেরেছে? এরপরে আমাদের যে এত কয়লা খনি নিয়ে দেখলাম, প্রত্যেকটা কয়লা খনি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্র সরকারের আওতাধীন। অর্থাৎ ভারত থেকে প্রাপ্ত যে কোনো কয়লা সরকারি সম্পত্তি। অর্থাৎ এইটি আগে ছিল না। এটি 1972-73 সালে অর্থবর্ষে ভারতের সমস্ত কয়লা খনিকে জাতীয়করণ করা হয়। লিখে রাখো, 1972-73 সালে ভারতের সমস্ত কয়লা খনি জাতীয়করণ করা হয়। বলো, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। বুঝতে পারলে? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আমাদের খুব কাজে লাগে। দেখো, এই গেল এতটা পর্যন্ত করলাম কয়লা, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি নেক্সট টপিক যেটা স্টার্ট করব সেটা হচ্ছে লৌহ আকরিক। লৌহ আকরিকের বিভিন্ন আকরিকের নাম, তারপরে তার লৌহ আকরিকের যেমন রাজ্য অনুযায়ী কোথায় কোথায় পাওয়া যায় আর তার ব্যবহার হয়েছে। তারপরে চলে যাব খনিজ তেল, যেটাকে রক অয়েল বলছি। এই খনিজ তেল তৈল শোধনাগার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, দেখো, আজকে এই কয়লা এতটা পর্যন্ত থাক। কালকে একটা জিনিস দেখে নাও, কালকে সকালবেলা কোনো ক্লাস দেওয়া নেই। কালকে সন্ধ্যেবেলা একটা ক্লাস দেওয়া আছে 7:30টায়, সকালবেলাটা ফাঁকা রাখা আছে। আগামীকাল সকালবেলা ভালো করে শোনো নাও, আমি কিন্তু এই টপিকের পরটা কন্টিনিউ করবো 10:30 থেকে, বুঝতে পারলে? এই টপিকের পর থেকে কন্টিনিউ করবো। এটা এক্সট্রা ক্লাস, আমি গ্রুপেও নোটিশ দিয়ে দিচ্ছি। এটা আজকের পর থেকে ওইটা ডেট ফাঁকা রাখা আছে, ওই ডেটটাই আমি এই জিওগ্রাফি আলোচনা করব, এই কয়লার পর থেকে আকরিক লোহা হিসাবে, বুঝতে পারলে? ভারতের আঞ্চলিক ভূগোলের এই খনিজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি শেষ WBCS পরীক্ষার কোশ্চেন দেখো বা যে কোনো পরীক্ষার কোশ্চেন দেখো, এই খনিজ দিয়ে কিন্তু একটা না একটা কোশ্চেন আসতে দেখাই যায়, বুঝতে পারলে? আর প্রচুর ডেটা আছে। সব ডেটা কিন্তু সংস্থা কী করে, কিছু ডেটা না বারবার পরিবর্তন হয়, যেটা আমি কৃষির সময় বলেছিলাম। কোন রাজ্য উৎপাদনে প্রথম দ্বিতীয়, এর কিন্তু মানে এই ডেটাটা মাঝে মাঝে পরিবর্তন হয়। আমি যে ডেটাটা কালকে লেখাবো এটা কিন্তু 2019-20 গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আমি তথ্য থেকে বলবো। যদি দেখো এখনও 20-21 তথ্য বেরোয়নি, যদি বেরোয় তখন যদি দেখা যায় যে কিছু চেঞ্জ হচ্ছে, তোমাদের কিছু চেঞ্জ করে নিতে হবে, বুঝতে পারলে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, চলো আজকে এতটাই। কি গণনা? গন্ডোয়ানা কয়লা ক্ষেত্রে ছত্তিশগড় রাজ্যের একটু বের করলো স্যার।
বলো না, আমি বলে দিচ্ছি আমি। বলো কি জানতে চাইছো বলো। ছত্তিশগড়ে স্যার লাস্টটা দিয়ে একটু তোলা হয়নি স্যার এটা। ওকে 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 সেই এই তো ভিলাই আর কোবরা মেবি হবে। ভিলাই শিল্পক্ষেত্র আর কোবরা তাপবিদ্যুৎ কেন্দ্র। এই তো ছত্তিশগড়ে ব্রাহ্মণী ও মহানী উপত্যকায় কয়লা খনিগুলো অবস্থিত। তাতাপানি, ঝিলিমিলি, লক্ষণপুর, বিশ্রামপুর, কোবরা, সেন্দুরগড় প্রভৃতি এই কয়লার ভিত্তিতে ভিলাই স্টিল প্ল্যান্ট ও কোবরা তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। ওকে ঠিক আছে স্যার। ওকে দেখো বলে দিই শোনো, আমি যে ডেটাগুলো বলবো সেটা কিন্তু হচ্ছে 19-20। পরবর্তীকালে বললে আমি তোমাদেরকে ডেটা দিয়ে দেবো যদি কোনো চেঞ্জ হয়, না হলে ঠিক আছে। এটা কিন্তু জিওগ্রাফির একটা সমস্যার ব্যাপার যে প্রত্যেক বছরে কিন্তু এই ডেটাগুলো চেঞ্জ হতে পারে, এই নয় যে হবেই, হতে পারে। ঠিক আছে চলো আজ এতটাই। আগামীকাল আমি এক্সট্রা ক্লাস নেব সকাল 10:30 থেকে। ওকে চলো।